নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান কিন্তু ভেলকি দেখাচ্ছেন, বলতেই হবে। অতি অল্প দিনের মধ্যেই তিনি পরপর দুটো ব্যাপারে ভেলকি দেখিয়েছেন। এক, তখন অবশ্য তিনি তখনও উপদেষ্টা পদে অফিসিয়ালি তিনি নিযুক্ত হননি, কিন্তু তিনি যেটা করেছিলেন তখন তিনি ওই রোহিঙ্গাদের এবং হাই অ্যাডভাইজার হিসেবে তিনি ছিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের খুব বড় বিশ্বস্ত সহযোগী ছিলেন। তিনি প্রথম ভেলকিটা দেখিয়েছিলেন বিমস্টেকের বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠকটি করে, যেটার ব্যাপারে তিনি প্রথম থেকে কিন্তু খুবই তিনি আশাবাদী ছিলেন এবং প্রথম থেকে যখন সবাই বলছেন যে এটা তিনি করতে পারবেন না, এটা হবে না, সম্ভব নয়, এমনকি ভারত সরকার নরেন্দ্র মোদীর যে অফিসিয়াল যে কর্মসূচি ঘোষণা করেছিল সেদিন সকালে, তার মধ্যেও কিন্তু ছিল না মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার ওই বৈঠকের কথা। তা সত্ত্বেও তিনি কিন্তু সেটা করতে পেরেছিলেন। তিনি এটার জন্যে তার সাথে এককভাবে ছিল না, অন্য জায়গার বোঝাই যায় আমেরিকারও কিছু হাতের মধ্যে ছিল। কিন্তু যাই হোক না কেন, পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করেছিলেন কিন্তু মিস্টার খলিলুর রহমান। এটা হচ্ছে তার প্রথম যে প্রাপ্তি, প্রথম যে তিনি তার এটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে এইটা। কিন্তু দ্বিতীয় যেটা করেছেন সেটাও কিন্তু কম বড় নয়, সেটাও বিরাট ব্যাপার। তিনি রাখাইন রাজ্য এবং তার বাইরে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কমপক্ষে 3টি ডিভিশন আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্ট CNF এই বাহিনীর জোটকে তিনি সরবরাহ করা, কৌশলগত সহায়তা প্রদান করা, এই ব্যাপারটা তিনি জড়িত আছেন এবং এই ব্যাপারটা তিনি একটা মোটামুটি নির্ণায়ক একটা জায়গায় কিন্তু তিনি পৌঁছে গেছেন। এই পরিকল্পনাটা হচ্ছে, আপনারা জানেন যে হাওয়াই দ্বীপপুঞ্জের সেই মার্কিন সামরিক কর্তা, তিনি ডেপুটি কমান্ডার যে তিনি আছেন JB ভোয়েল, তিনি এসে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করে গেছেন। কি ছিল সেই বিষয়টিতে? সেটা ছিল বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের পৌঁছে যাওয়ার জন্যে কাদের জন্যে, কারা পৌঁছবে? আরাকান আর্মি এবং ওই যে বললাম চীন ন্যাশনাল ফ্রন্ট। চীন মানে চীন দেশ নয়, এটা হচ্ছে কাচিন প্রদেশ, চীন প্রদেশ, সেইটা। এটাও মিয়ানমারের একটা অংশ, মিজোরামের গায়ে লেপ্টে আছে যে অংশটা, ওই অংশটা। এবং সেখানটায় তিনি তাদের সাথে ভোয়েল এসেছিলেন বলতে যে বাংলাদেশের ভেতর দিয়ে একটি সাহায্য করিডোর দিতে হবে, যাতে মিয়ানমারের জান্টা সরকারের বিরুদ্ধে এরা লড়াই করে সেখানে লড়াই করতে পারে, দেশ স্বাধীন করতে পারে। কারণ মিয়ানমার সরকারের সঙ্গে চীনও কিন্তু এই খেলাই খেলছে। তারা যেমন মিয়ানমার সরকারের সঙ্গে রয়েছে, তেমনি আবার এদিকে আরাকান আর্মিকেও পেছন থেকে প্রথম দিকে তারা সাহায্য করছিল, সামরিক সাহায্য, অর্থ সাহায্য ইত্যাদি। এখন এই যে পরিকল্পনাটা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে আরাকান আর্মি দিয়ে এবং চীন প্রদেশের বিদ্রোহী তাদেরকে দিয়ে ভেঙে দেয়া হবে মিয়ানমারকে। মিয়ানমার হচ্ছে যেহেতু চীনের একটা বড় সাপ্লাই
মিয়ানমারের উপর দিয়ে যাচ্ছে। সুতরাং চীনকে টাইট করতে আমেরিকা ধরেছে মিয়ানমার সরকারকে টাইট করতে হবে, এবং সেই টাইট করার অঙ্গ হিসেবে তারা বেছে নিয়েছে কাকে? বেছে নিয়েছে আরাকান আর্মিকে। আর আরাকান আর্মিকে সাহায্য দেওয়ার জন্য, করিডোর দেওয়ার জন্যে করেছেন যে বাংলাদেশকে ব্যবস্থা করেছেন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু এখন শুধু করিডোর দিচ্ছে না, এইখানেই খলিলুর রহমান কি করেছেন সেই ব্যাপারটা নিয়ে এখানেই কথা বলতে চাইছে। এই পরিকল্পনার অংশ হিসেবে 10তম, 17তম এবং 24তম বাংলাদেশের সেনার ডিভিশন মোতায়েন করা হতে পারে। তবে তার মানে 3টে ইউনিট, 3টে ডিভিশন সেখান থেকে সেনাদের নিয়ে এই করিডোরের কাজে এবং এই ভূমিকা পালনের জন্য ব্যবহার করা হতে পারে। এই ভূমিকা এরা এখন জানা যাচ্ছে, যদিও বলছে আদতে শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটা অন্য প্রশ্ন। এখন যা বলছে, এরা এই ইউনিটগুলো বাংলাদেশি সেনার, তারা আরাকান আর্মির সঙ্গে থাকবে এবং চীন সেনাদের সাথেও থাকবে মিয়ানমার সরকারের বিরুদ্ধে। কি করবে? তাদের ভূমিকাটা হবে, তারা কোনো সামরিক ভূমিকা পালন করবে না। তারা রাখাইন রাজ্যে বিদ্রোহী বাহিনীর একটি জোটকে, ওই যে বললাম আরাকান আর্মি এবং ওই যে চীন ন্যাশনাল ফ্রন্ট, এইদের জোটকে তারা বিভিন্ন রকম জিনিসপত্র সরবরাহ করবে, এবং এই সরবরাহ করবে তাদের মধ্যে দিয়ে বাংলাদেশি সেনা তারা সহায়তা প্রদান করবে। এই খবরটা, এটা কিন্তু শীর্ষ বাংলাদেশের নিরাপত্তা সূত্র থেকে বেরিয়ে এসেছে। সামরিক সরঞ্জামগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই টেকনাফের কাছে একটা বিশাল তারা একটা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে। অর্থাৎ ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, যেখান থেকে জোট বাহিনী, এই যে বিদ্রোহীদের জোট, তারা সরবরাহ এবং অন্যান্য উপকরণ সরবরাহের পরিকল্পনা করছে, যা একটা মার্কিন সমর্থিত প্রক্সি যুদ্ধ, এবং সেই যুদ্ধের অংশ হিসেবে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবহার করবে। আর এই ব্যবহারে বাংলাদেশ সেনা সক্রিয় অংশ নেবে। বাংলাদেশ সেনা তাদের দেশের ভেতর দিয়ে এই যে সাপ্লাই লাইনটাকে অক্ষত রাখবে, অব্যাহত রাখবে। এছাড়াও কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এবং বাংলাদেশি নিরাপত্তা সংস্থাগুলো তারা এইটা জানাচ্ছে যে তুরস্ক থেকে যে ড্রোন এসছিল মনুষ্যবিহীন যেসব যানবাহন পরিচালনার জন্য ড্রোন ঘাঁটিকেও এখানে উন্নত করা হবে, যা রাখাইন রাজ্যে আসন্ন সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন এটা দরকার হচ্ছে? আমরা তো আগে জানতাম যে আরাকান আর্মি ইতিমধ্যেই রাখাইন প্রদেশকে প্রায় দখল করে ফেলেছে। আমরা কিন্তু বলিনি, কেউই বলেনি যে পুরো দখল করে ফেলেছে, বলেছে প্রায় দখল করে ফেলেছে। 3টি বড় শহর, এমনকি রাখাইন প্রদেশের রাজধানী সিত্তে, সে জায়গাটাও পর্যন্ত এখনো কিন্তু আরাকান বাহিনীর হাতে আসেনি, আরাকান আর্মির হাতে আসেনি, সেটা মিয়ানমার জান্তা সরকারের হাতে আছে। এবং জান্তা সরকারও ব্যবস্থা করছে যে ইতিমধ্যেই সেখানটায় তারাও সেখানে বোম্বিং করবে। সুতরাং তাদের সাথে লড়াইয়ের জন্য এই ব্যবস্থাগুলো করেছে। এদিকে আজ থেকে পররাষ্ট্র দপ্তরের, মানে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বড় বড় কর্মকর্তা 3 জন। তারা ঢাকায় আসছেন। তারা রাখাইন রাজ্য এবং তার বাইরে একটা কোঅর্ডিনেটেড একটা রণকৌশল তৈরির জন্যে আরাকান সেনাবাহিনী এবং চীন ন্যাশনাল ফ্রন্ট প্রতিনিধিদের তারা যাতে এখানে আসতে পারে তার জন্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেখানে আরাকান আর্মিও তো অবশ্যই আসছে। তারা এসে গেছে, কিন্তু আরাকান আর্মির সেনাবাহিনীর আরাকান আর্মির পক্ষ থেকে এসে গেছে, তারা বাংলাদেশে রয়েছে।
এই ব্যাপারে সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী প্রকাশ্যে কোনো কথা বলছে না, কিন্তু এটা সবাই জানাজানি হয়ে গেছে। আমরাও বিভিন্ন সূত্র থেকে এইসব খবর পেয়েছি। আরাকান সেনাবাহিনী এবং ওই চীন ন্যাশনাল ফ্রন্ট বিদ্রোহী বাহিনী মায়ানমারের ভেতরে, তাদের প্রতিনিধিদের তারা ঢাকায় এসে গেছেন, বাংলাদেশে এসে গেছেন। তাদেরকে প্রতিনিধিদের একটি নিরাপদ আশ্রয়ে রেখে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে যে তারা 3 মার্কিন কর্মকর্তার সঙ্গে, যে 3 মার্কিন কর্মকর্তা এসে গেছেন অলরেডি, তাদের সঙ্গে গোপনে বৈঠক করবেন। এই যাদের মধ্যে রয়েছে নেপিডোতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসন, এবং দক্ষিণ ও মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়ার 2 সহকারী পররাষ্ট্র সচিব, তারাও কিন্তু এসে গেছেন। বিস্তৃত কৌশল হলো একটি সামরিক পরিকল্পনা তৈরি করা, যার মধ্যে আমেরিকার তারা থাকবেন, নেতৃত্ব থাকবেন, এবং সঙ্গে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী, আরাকান বাহিনী এবং সিএনএফ, চীন ন্যাশনাল ফ্রন্ট। টেকনাফের কাছে আগেই বলেছি একটা সরবরাহ ঘাঁটি তৈরি করা হয়েছে। সেখানে রেশন দেওয়ার ব্যবস্থা সব শুরু হয়ে গেছে অলরেডি, এবং সেখানে অস্ত্রশস্ত্র ছাড়া, প্রাণঘাতী অস্ত্র ছাড়া বাকি সমস্ত জিনিস, গাড়ি টাড়ি ইত্যাদি সব কিছু সেখানে সরবরাহের ব্যবস্থা শুরু হয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের যে, যার কথা বলছিলাম, খলিলুর রহমান, এই যে তিনি মানে নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ভারতে যে পোস্টটিতে আছেন অজিত ডোভাল, সেই একই পোস্টে আছেন বাংলাদেশে নতুন করে নিযুক্ত হয়েছেন খলিলুর রহমান। তিনি এই পুরো কৌশলটা কিন্তু তৈরি করেছেন। এই যে কে কিভাবে কোথায় থাকবে, বসবে, আরাকান আর্মির কারা আসবেন, কোথায় থাকবেন, এবং ওই যে সিএনএফ, চীন ন্যাশনাল ফ্রন্টের কারা আসবেন, সহায়তা করিডোর কোন দিক দিয়ে যাবে, কিভাবে হবে, টোটাল ব্যাপারটা তৈরি করেছেন খলিলুর রহমান। সেইগুলো নিয়ে আলোচনা হবে। রাখাইন রাজ্যে কিছু সামরিক সাফল্যের ক্ষেত্রে এই করিডোরটি বুতিডং এবং মংডুতে প্রায় 80,000, এইটা শুনবেন, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট, 80,000 রোহিঙ্গাকে তাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য একটা চ্যানেল হিসেবে এইটাকে ব্যবহার করা হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? নিয়ে যাবে রাখাইন প্রদেশের, যেটা এখন এই আরাকান আর্মির দখলে আছে, সেখানে তাদের নিয়ে যাওয়ার জন্যে একটা চ্যানেল হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু কবে তাদের নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু এই মুহূর্তে কোনো জায়গাতে কিন্তু প্রকাশ করা হয়নি, এবং সম্ভবত এখন তাদের নিয়ে যাওয়া হবে না। প্রথম পদক্ষেপ হিসেবে মোহাম্মদ ইউনূসের স্বশাসিত সরকারের প্রায় 80,000 রোহিঙ্গার একটি তালিকা তৈরি শুরু হয়ে গেছে, যাদের আংশিক সামরিক সাফল্যের যখনই পাওয়া যাবে, অর্থাৎ পুরোপুরি এই শুরু হয়ে যাবে এই অনুযায়ী, এই কৌশল অনুযায়ী কাজকর্ম, তখন তাদেরকে ওখানে ফিরে কিছুটা দখল হয়ে গেলে, এই 3টে যে জায়গাগুলো দখল এখনো হয়নি, তারপরে তাদের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন তাদের করা হবে। এটা শুনতে খুব সহজ লাগছে, কিন্তু আদতেই এটা কোনো সহজ কাজ নয়। কেন সহজ কাজ নয়? কারণ রাখাইন প্রদেশের এবং আরাকান আর্মির মূল যারা আছেন, যারা এর পেছনে রয়েছেন, তারা সবাই হচ্ছেন বৌদ্ধ। আর আরাকান আর্মির সঙ্গে এই রোহিঙ্গাদের, বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গাদের জাতিগত সংঘর্ষ চলেছে বিগত বহু বছর ধরে, এবং বহু জায়গায় রোহিঙ্গাদের যে সংগঠনগুলো ছিল, আরসা অর্থাৎ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, তাদের সঙ্গে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আরাকান আর্মির সঙ্গে। এটা এ পর্যন্ত ভাবা যায়নি যে আরাকান আর্মির বৌদ্ধদের সঙ্গে, তারা রোহিঙ্গাদের সঙ্গে তাদের একটা আঁতাত হবে। কিন্তু দেখা গেছে মায়ানমার সেনা, চীনের, এটা হচ্ছে
লাল চীনের সহায়তায় তারা কিন্তু তেজ করে দিয়েছে তাদের প্রতি আক্রমণ। তারা আরাকান আর্মির কাছ থেকে তাদের মানে চলে যাওয়া এলাকা পুনরুদ্ধারের কাজেও নেমে এসছে। এখন তার মানে বুঝে যাচ্ছে আরাকান আর্মির সঙ্গে, আরাকান আর্মির বৌদ্ধদের সঙ্গে এই যে রোহিঙ্গা মুসলিমদের, এদের একটা বহু পুরনো লড়াই, আদর্শগতভাবে একে অপরের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল এদের। কিন্তু আজকে এই বৌদ্ধ এবং রোহিঙ্গা, আরাকান আর্মি এবং আরসা, এরা এদেরকে কাছে নিয়ে এসে মিলিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে খলিলুর রহমান। গত মাসে ঢাকার কাছে নারায়ণগঞ্জে আরসা প্রধান আতাউল্লাহ এবং তার 9 জন সহযোগীকে গ্রেপ্তার করার ঘটনায় ইঙ্গিত দেয় যে বাংলাদেশ সেনাবাহিনী আরসাকে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বিস্তৃত জোটে তাদের যোগদানের জন্য রাজি করানোর চেষ্টা করছে এবং সেই চেষ্টা ইতিমধ্যে অনেকটাই সফল হয়ে গেছে। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে একটি বিস্তৃত জোট গঠনের জন্য আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। সামরিক অভিযান পরিচালনার অধিদপ্তরের কর্মকর্তা সহ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা এই তালমেল তৈরি করার চেষ্টা করছে আরাকান আর্মির সঙ্গে আরসা এবং রোহিঙ্গাদের অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গে। এই প্রেক্ষাপটে গত মাসে ঢাকায় জেনারেল উজ্জামানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল জেবি ভয়েলের বৈঠক, সেটা কিন্তু এই বিষয়ে খুব তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু সব কিছুর সঙ্গে খুব বড় এই ব্যাপারে কি বলবো, সাফল্যের জন্য কৃতিত্ব দেয়া যায় খলিলুর রহমান সাহেবকে। এতদিনে বোঝা যাচ্ছে বাংলাদেশে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একজন বেশ কি বলবো খুব উপযুক্ত মানুষকে দায়িত্ব দেয়া হয়েছে। মনে রাখবেন যে এই 80,000 রোহিঙ্গা যদি প্রত্যাবাসন পায়, আবার বাংলাদেশ থেকে চলে যেতে পারে তারা তাদের আরাকানে, তাদের জায়গাতে, তাহলে এটা যে কত বড়, এখান থেকে যে কত বড় প্রাপ্তি সেটা সহজে অনুমান করা যায় না। আর 80,000-এই শেষ হবে তা নয়, এরপর একের পর এক তারা যাবেন। কিন্তু এই যে আপাতত 80,000 দিয়ে যেটা শুরু হবে বলা হচ্ছে, সেটারও কিন্তু বড়, সত্যিই যদি এটা হয় তাও একটা বড় পাওনা হবে। আর একটা কথা এখানটায় বলি, সেটা হচ্ছে এই যে নতুন জোট তৈরি হচ্ছে বাংলাদেশ, আমেরিকা, আরাকান আর্মি এবং রোহিঙ্গা স্যালভেশন আর্মি, তাদের মধ্যে এই যে নতুন জোটটা তৈরি হচ্ছে, নিশ্চিতভাবেই এটা চীনের স্বার্থ, সেই স্বার্থ, চীন মানে লাল চীন, তার স্বার্থ এটা পূরণ করবে না। কিন্তু তারা ইতিমধ্যেই এর বিরুদ্ধে নিশ্চয়ই তারা তাদের মতো করে এগোবে, কারণ মায়ানমারের মধ্যে এবং রাখাইন প্রদেশের মধ্যে চীনের বহু বিলিয়ন ডলার সেখানে ইতিমধ্যেই সেখানে ইনভেস্ট করা হয়েছে সেখানে। সুতরাং আবার এই যে ব্যাপারটা চীন যেমন সহজে মানবে না, তেমন আবার এটার জন্যে ভারতও কিন্তু তাকে এই ব্যাপারটার জন্য সহজে তারাও যে মেনে নেয়ার কোনো ব্যাপার নেই। কারণ আমেরিকা এসে বাংলাদেশের সাথে মিলে আমেরিকার ভেতরে আরও যে কত রকম সেন্ট মার্টিন ইত্যাদি, কিংবা ওই যে চীন প্রদেশকে নিয়ে যে একটা খ্রিস্টান রাজ্য তৈরি করবার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে বাংলাদেশের কিছু অংশও আছে, সেই ব্যাপারেও কিছু হবে কিনা, এই সমস্ত ব্যাপারটা কিন্তু অনেকগুলো কপালে, বাংলাদেশের কপালে, বাংলাদেশের এই যে আজকে বাংলাদেশের সেনাপ্রধান চলে গেলেন, তিনি চলে গেলেন রাশিয়াতে,
রাশিয়ার থেকে তারা যারা এলেন, এরাও যে আসলে বাংলাদেশের সেনাপ্রধান তিনি কতটা এই বিষয়ে মানতে চাইছেন আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ তিনি যখন জে.বি. ভোয়েল বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ সফর করে ফিরে যাওয়ার পর কিন্তু ওয়াকারুজ্জামান বলেছিলেন যে এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা করা হয়নি যে বাংলাদেশে করিডর দেয়া হবে আরাকান আর্মিকে সহায়তা দেওয়ার জন্যে, এবং তার কথার ভেতর থেকে বোঝা গিয়েছিল যে তিনি এর বিরোধী এই প্রস্তাবের, এই করিডরের প্রস্তাবে। তিনি যে হঠাৎ করে রাশিয়াতে চলে গেলেন সেটাও একটা চিন্তার কথা, এবং তিনি ফিরে আসার পরদিনই আবার রাশিয়ার 3টি যুদ্ধ বিমান ওই অঞ্চলেই চলে গেল। মনে রাখবেন, ওই টেকনাফ, নাফ নদী, চট্টগ্রাম ওই অঞ্চলেই চলে এসছে বাংলাদেশ এই রাশিয়ার 3টে যুদ্ধ জাহাজ। সুতরাং বাংলাদেশকে নিয়ে কিন্তু একটা প্রচণ্ড খেলা শুরু হয়ে গেছে, টানাটানি শুরু হয়ে গেছে। আদতে এখানে কার কোন শক্তি কতটা লাভ করতে পারবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার ব্যাপার আছে, চিন্তা সবার। কারণ বাংলাদেশকে মানে যে যার মতো করে ব্যবহার করবার জন্যে এখন কিন্তু চেষ্টা পুরো দমে শুরু হয়ে যাবে, এবং খুব শিগগিরই সেই চেষ্টাটা একটা বিরাট আকার ধারণ করবে, এটা দেখে নেবেন। বাংলাদেশের মানুষের কাছে এটাও কিন্তু বড় কোনো স্বস্তির বিষয় নয়, এটাও কোনো বড় স্বস্তির বিষয় নয়। দেখা যাক কি হয়, ইতিহাস কোন পথে, দেশ কোন পথে চলবে, ইতিহাসে কিভাবে লেখা হবে আজকের এই পরিস্থিতি। এখনকার মতো এখানেই থামছি, ধন্যবাদ।